বিজেপি ক্ষমতায় আসার পর প্রথমবার বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে পশ্চিমবঙ্গে অমিত শাহ। চিকেন স্নেকের নিরাপত্তা জোরদারে আলোচনা এবং শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যেতে সোনমের চিরকুট দাবি আদায়ে ককরোচ পার্টির অভিজাত্যের অনশন। সাবাদা ও নাসিরুদ্দিন শাহর সংহতি। স্বাগত প্রবাসী সংবাদের সঙ্গে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারতীয় একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়, স্থানীয় সময় শনিবার শিলিগুড়ির ঝুমাগাছে বিএসএফ এর 18তম ব্যাটালিয়নের সীমা চৌকিতে পৌঁছান অমিত শাহ। এরপর বিএসএফ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সীমান্ত পরিদর্শন শেষে উত্তরবঙ্গের রাজ্য সরকারের সচিবালয় উত্তরকন্যায় পৌঁছে টানা কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এসব বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ, কেন্দ্র রাজ্য সমন্বয়, নতুন ফৌজদারি আইন বাস্তবায়ন এবং জন্ম মৃত্যু নিবন্ধন ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। ভারতের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে বাড়ছে জনসমর্থন। রোববার হাসপাতাল থেকে পাঠানো এক চিরকুটে এই আন্দোলনকে ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন বলে অভিহিত করেছেন পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। তরুণদের শান্তিপূর্ণ ও অহিংসভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি। এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের অনশন। এদিকে আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন বলিউড অভিনেত্রী শাবানা আজমি। প্রতিবাদরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, গণতন্ত্রের শান্তিপূর্ণ প্রতিবাদ নাগরিকের সাংবিধানিক অধিকার। এর আগে বলিউডের নাসিরুদ্দিন শাহ, অনুরাগ কেশব, অভয় দেওয়াল সহ একাধিক তারকা সমর্থন দেন এই আন্দোলনকে। বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য ভিসা ও যুক্তরাষ্ট্রে অবস্থানের নীতি আরও কঠোর করছে যুক্তরাষ্ট্র। নতুন নীতিমালা অনুযায়ী আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির অতিথিরা এখন থেকে সাধারণত সর্বোচ্চ 4 বছরের জন্য ভিসা পাবেন। তবে ব্যতিক্রমী ক্ষেত্রে কিছু নির্দিষ্ট দেশের শিক্ষার্থীদের জন্য এই মেয়াদ আরও কম হতে পারে। এদিকে বিদেশি সাংবাদিকরা এখন থেকে এক দফায় সর্বোচ্চ 240 দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন। তবে চীনের নাগরিকদের ক্ষেত্রে এই সময়সীমা মাত্র 90 দিনের সীমাবদ্ধ রাখা হয়েছে। নির্ধারিত সময়ের চেয়ে বেশি অবস্থান করতে চাইলে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য নতুন করে আবেদন করতে হবে, অন্যথায় দেশ ছেড়ে যেতে হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। শনিবার নিউ ইয়র্কের ব্রঙ্কসে তার বাসার সামনের সড়কে ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে নামে সড়কটির নাম ফলক উন্মোচন করা হয়। দিদারুল ইসলাম নিউ ইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। 2025 সালের 28 জুলাই নিউ ইয়র্কের ম্যানহাটনের পার্ক এভিনিউয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হন 36 বছর বয়সী পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম। It's not only the street unveiling, it is a symbol of sacrifice. আমরা আমাদের সবার পার্সোনাল বিহেভিয়ার শাপলা চত্বর হত্যাকাণ্ডের খসড়া তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, সেই ঘটনায় নিহত হন 61 জন, যাদের মধ্যে 58 জনের পরিচয় মিলেছে। এই মামলায় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ সহ 41 জন। 2013 সালের 5 মে রাতের অন্ধকারে অভিযান চালানো হয় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে। ওই ঘটনায় বহু মানুষ হতাহত হওয়ার অভিযোগ ওঠে। আওয়ামী লীগ সরকারের পতনের পর মাঠে নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রসিকিউশনের হাতে এসেছে তাদের খসড়া তদন্ত প্রতিবেদন, যেখানে আসামির তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সহ 41 জন। আছেন 71 টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা এবং সাংবাদিক শাহরিয়ার কবিরও। চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরে পরিকল্পিত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। সমস্ত জায়গায় যখন তারা একটা পরিকল্পিতভাবে আমাদের এই আলেম ওলামাদের উপরে এরকম একটা নৃশংস আক্রমণের শিকার তারা করলেন এবং রাষ্ট্রের সকল অর্গানকে এটার বিরুদ্ধে নিয়োজিত করলেন, এটাকে আপনি সিস্টেমেটিক বলবেন না, এটা টার্গেটেড বলবেন না, এটা ওয়াইড স্প্রেড বলবেন না, তাহলে ওয়াইড স্প্রেডের আর কি সংজ্ঞা থাকতে পারে? মামলার সর্বশেষ অগ্রগতি জানতে হেফাজতের একটি প্রতিনিধি দল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আসেন।
আমাদের যে এক্সপেকটেশন ছিল, আমাদের যে অভিযোগ ছিল, এই রিপোর্ট, খসড়া রিপোর্ট তার কাছাকাছি আছে। খসড়া তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর মঙ্গলবার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। এবং স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হবে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের স্বার্থে সবকিছুতে বিরোধিতা করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। এদিকে নির্বাচন কমিশনে দলের আয় ব্যয়ের হিসেব জমা দিতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে সেটি নির্বাচন কমিশন ও আদালতের বিষয়। জুলাই আন্দোলনের শহীদ সাংবাদিকদের সম্মাননা দিতে এই আয়োজন করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল, যেখানে শহীদ সাংবাদিকদের পরিবারের হাতে সম্মাননা তুলে দেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে শহীদ সাংবাদিক পরিবারের সদস্যরা বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থেই সাংবাদিক হত্যার বিচার করতে হবে। যত সন্তান মারা গিয়েছে তাদের হত্যার বিচার কিভাবে যত দ্রুত সম্ভব এগিয়ে নেওয়া যায়। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি। এখন আমরা কিছু কমিটমেন্ট আছে আমাদের, সেই কমিটমেন্টের মধ্যে 31 দফা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। জুলাই সনদ স্বাক্ষর করেছি, সেটা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। আমরা চেষ্টা করছি এগুলোকে পুরোপুরি বাস্তবায়িত করবার জন্য। তো আমার খুব খারাপ লাগে, আমি আমার ব্যক্তিগত অনুভূতির কথা বলছি। আমি যখন দেখি যে কতগুলো বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, তার মধ্যে একটু হচ্ছে জুলাই সনদ নিয়ে। বিরোধিতার খাতিরে সবকিছুতে বিরোধিতা না করে সংবিধান সংশোধন কমিটিতে নাম দেওয়ার জন্য বিরোধী দলকে আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিরোধী দলের আমার আহ্বান থাকবে যে তারা আসবেন, এই কমিটিতে যোগ দিবেন এবং সংবিধানের যে বিষয়গুলো পরিবর্তন করা দরকার সেই পরিবর্তন করার তারা সহযোগিতা করবেন। আন্দোলন তো আমরা বহু করেছি, বহু, এবং রক্তও বহু দিয়েছি, যে আমরা আলোচনার মাধ্যমে এমন একটা জায়গায় পৌঁছি যেখানে অন্তত কিছুটা হলেও আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বলতে পারবো যে আমরা তোমাদের জন্য একটা ব্যবস্থা তৈরি করেছি, যেখানে তোমাদেরকে আর মারামারি, কাটাকাটি, প্রাণ দিতে হবে না, জান দিতে হবে না। এদিকে নির্বাচন কমিশনে দলের আয় ব্যয়ের হিসাব জমা দিতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে সেটি নির্বাচন কমিশন ও আদালতের বিষয়। স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের উপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। প্রচলিত আইন এবং এখন যে আইন প্রণয়ন করা হয়েছে সেই আইন অনুযায়ী কারা নির্বাচনে যাবেন না যাবেন সেটা সম্পূর্ণ দেখা, এটা মনিটর করার দায়িত্ব নির্বাচন কমিশন, আমরা তার কাছেই ছেড়ে দিলাম। রিজভী জানান, গেল অর্থ বছরে বিএনপির মোট আয় হয়েছে 22 কোটি 26 লাখ টাকা এবং ব্যয় হয়েছে 15 কোটি 19 লাখ টাকা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির জাতীয় লটারি 2026-এর ড্র অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সুযোগ পেলে তারাও দেশের উন্নয়নে কাজ করতে পারে। এ সময় তাদের দেখাশোনার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে সরকারের পাশাপাশি অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তারা কাজ করার সুযোগটা পায়, চাকরি করার সুযোগটা পায়, তাহলে অবশ্যই তাদের মেধাকে তারা কাজে লাগিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সেই ব্যাপারে আমি অন্তত বলতে পারি যে আমাদের সরকার সেই ব্যাপারে সচেষ্ট। আমি ঢাকা মহানগরীর প্রশাসক হিসেবে বলতে পারি আমরা সেই ব্যাপারে সচেষ্ট। বিভিন্ন পেশার আড়ালে অপহরণ ও ভয়াবহ নির্যাতন করে চাঁদা আদায়কারী একটি চক্রের মূল হোতা বিল্লাল সহ 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে দারুসালাম এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মিরপুর র্যাব 4 কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির কোম্পানি কমান্ডার বলেন, গভীর রাতে বাবা ও ছেলেকে তুলে নিয়ে একটি জীর্ণ বাসায় নিয়ে যায় চক্রটি। পরে ছেলের সামনেই বাবাকে করা হয় ভয়াবহ নির্যাতন। সহ্য করতে না পেরে বিকাশ ব্যাংকের মাধ্যমে $2.5 লাখ টাকা দিতে বাধ্য হয় ভুক্তভোগী। টাকা দেওয়ার পর তাদের ছেড়ে দেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় থানায় অভিযোগ দায়ের করেন তারা। সিসিটিভি ফুটেজ, বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি
গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করি এবং এক পর্যায়ে আমরা নিশ্চিত হই আসামিদের অবস্থান, যে তারা দারুস সালাম সহ রাজধানীর আশেপাশে এলাকায় অবস্থান করতেছে। সেই প্রেক্ষিতে গতকাল আমরা অভিযান পরিচালনা করে রাজধানীর দারুস সালাম, সাভার সহ বিভিন্ন এলাকা থেকে 3 জনকে গ্রেপ্তার করি এবং আলামত জব্দ করি। আর এই ছিল প্রবাসী সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।